তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সুশোভন। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শরীফুল ক্লাসরুম। তো আমি আজকে তোমাদের করাবো কারক। তো কারক আমাদের যে পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় ব্যাকরণের ক্ষেত্রে বাংলায়। তো তো ভালোভাবে পরীক্ষা দিতে হলে বাংলায় যদি ব্যাকরণ থেকে 16-তে 16 পেতে হয়, তাহলে সবগুলোই ভালো করে পড়তে হবে। যেমন কারক, অকারক, সমাস, বাক্য, বাচ্য, এগুলো তো ভালো করে পড়তেই হবে। তো আজকে আমাদের টপিক হলো কারক। তো চলো শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলে রাখি, তোমরা যদি এরকম ভিডিও আরো পেতে চাও ব্যাকরণ সম্বন্ধে এবং অন্যান্য সাবজেক্ট সম্বন্ধে, তাহলে আমাদের চ্যানেল শরীফুল ক্লাসরুমকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটি চেপে দিও। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমাদের জানতে হবে কারক কথার অর্থ কি। কারক কথার অর্থ হলো, কারক কথার অর্থ সম্পর্ক। অ্যাকচুয়ালি কারক বলতে কি বোঝায়? বাক্যে সমাপিকা ক্রিয়ার সাথে নামপদের সম্পর্ককে বলা হয় কারক। তো অ্যাকচুয়ালি একটা উদাহরণ দিয়ে বুঝে নিই। ধরো, শিশোভন বিকালে মাঠে ক্রিকেট খেলে। তো এখানে ক্রিয়াপদ কোনটা? এটা হলো ক্রিয়াপদ, আর এটা হলো পুরোটাই নামপদ। বাক্যে ক্রিয়াপদ ছাড়া সমস্ত কিছুই হলো নামপদ। তো এখান থেকে কতগুলি ক্রিয়াপদ থেকে কোয়েশ্চেন করো শিশুগণকে। তো কে খেলতে যাচ্ছে? কে খেলছে? সুশোভন খেলছে। কখন খেলছে? কোথায় খেলছে? এবং কি খেলছে? তাহলে আমরা কারক কোনটাকে বলতে পারি? বাক্যে ক্রিয়াপদের সাথে নামপদের যতগুলি সম্পর্ক বোঝানো হয়। ধরো এই যে সম্পর্ক বোঝানো হচ্ছে, ক্রিয়াপদের সাথে সুশোভনের সম্পর্ক কি? যে কে খেলছে মাঠে? মাঠে ক্রিকেট কে খেলছে? সুশোভন খেলছে। সুশোভন কখন ক্রিকেট খেলছে? বিকালে খেলছে। সুশোভন কোথায় ক্রিকেট খেলছে? মাঠে খেলছে। সুশোভন মাঠে কি খেলছে? ক্রিকেট খেলছে। তাহলে একটা সম্পর্ক বোঝাচ্ছে না? তাহলে ডেফিনেশনটা আমরা কিভাবে দেবো এর থেকে? লিখি তাহলে। তাহলে আমরা ডেফিনেশনটা দেবো, এই যে উদাহরণটা আবার লিখি। শিশুগণ বিকালে মাঠে ক্রিকেট খেলে। তো এই সমাপিকা, তাহলে আমরা সংজ্ঞা তৈরি করি কারক কাকে বলে। বাক্যে উপস্থিত সমাপিকা ক্রিয়া নামপদ। বাক্যে উপস্থিত সমাপিকা সমাপিকা ক্রিয়া সাথে নামপদের যে সম্পর্ক, তাকে আমরা বলে থাকি
কারক। তো কারকের কয়েকটি বৈশিষ্ট্য হলো, একটি বাক্যে ক্রিয়াপদ ছাড়া সবই নামপদ। কারক কথার অর্থ হলো, 2 নম্বর, কারক কথার অর্থ হলো সম্পর্ক। অ্যাকচুয়ালি যদি নামপদের সাথে সম্পর্ক ক্রিয়াপদের থাকে তবেই কারক হবে, না হলে সেটা অকারক হয়ে যাবে। তাহলে এটাও বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে। কারক হলে নামপদের সাথে ক্রিয়াপদের সম্পর্ক থাকবেই। তো কারককে বেসিক্যালি 6 ভাগে ভাগ করা যায়। তো প্রথম হলো কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অপাদান কারক, নিমিত্ত কারক, আর এটা হলো অধিকরণ কারক। এটাকে আমরা কি দিয়ে প্রশ্ন করি? কে। বাক্যে যদি আমরা সমাপিকা ক্রিয়া দিয়ে নামপদকে কে দিয়ে কোশ্চেন করি তাহলে হবে কর্তৃকারক। কর্ম কি দিয়ে কোশ্চেন করলে হবে? কর্ম। করণ, করণ, করণ দিয়ে দিয়ে কোশ্চেন করলে হবে করণ। অপাদান থেকে দিয়ে কোশ্চেন করলে হবে অপাদান। জন্য দিয়ে কোশ্চেন করলে হবে নিমিত্ত কারক। আর কোথায় দিয়ে কোশ্চেন করলে হবে অধিকরণ কারক। তো আমরা একটা একটা করে উদাহরণ দিয়ে বুঝে নেব যে কিভাবে এটা হচ্ছে। তো কর্তৃকারক, সুশোভন ক্রিকেট খেলে। সুশোভনের তলায় দাগ, তাহলে এটা কে হচ্ছে? তো কর্মকারক। সুশোভন ক্রিকেট খেলে, ক্রিকেটের তলায় দাগ, তাহলে এটা দিয়ে কোশ্চেন করে কি দিয়ে কোশ্চেন করা যাচ্ছে? কি খেলে, ক্রিয়াপদ এটা। করণ কারক। তো এবার করণ কারক। করণ কারক হলো টাকায় কিনা হয়, টাকায় তলায় দাগ, তাহলে এটা কিভাবে বোঝাচ্ছে? টাকা দিয়ে কিনা হয়। এইভাবে তোমাদের বুঝে নিতে হবে যে আহ কোনটা করণ, কোনটা কর্ম, কোনটা কর্তৃ, এইভাবে বুঝে নিতে হবে। তো নেক্সট, নিমিত্ত, জন্য, দেশের জন্য প্রাণ দিয়েছে।
দেশের তলায় দাও। নেক্সট হলো অপাদান করক। অপাদান করক ধান থেকে চাল হয়। তাহলে কি থেকে চাল হয়? ধান থেকে চাল হয়। এর থেকে দিয়ে কোশ্চেন করেছে। দেশের জন্য, জন্য দিয়ে কোশ্চেন করছে। এটা দিয়ে দিয়ে কোশ্চেন করেছে। এটা কি দিয়ে কোশ্চেন করেছে? এটা কে দিয়ে কোশ্চেন করছে? এবার অধিকরণ কারক। অধিকরণ কারকের একটি উদাহরণ হলো সুশোভন মাঠে ক্রিকেট খেলতে যায়। সুশোভন মাঠে ক্রিকেট খেলতে যায়। তো মাঠের তলায় দাগ। তো এখানে বোঝা যাচ্ছে না যে সুশোভন কোথায় খেলতে যায়? তাহলে এটা কোথায় দিয়ে কোশ্চেন হচ্ছে। তো এইটা হলো কারকের শ্রেণীবিভাগ, এবং শ্রেণীবিভাগকে মানে এই কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্তকারক, অপাদান কারক আর অধিকরণ কারককে চেনার উপায়। এবার আমরা চলে যাব। তো কর্তৃকারক হলো বাক্যে যে পদটিকে আশ্রয় করে প্রধানত প্রধানত বা সাধারণত বাক্যাশ্রিত ক্রিয়া সম্পাদন হয় তাকে আমরা কর্তৃকারক বলে থাকি। কারককে আমরা, এই কর্তৃকারককে আমরা 4 ভাগে ভাগ করে থাকি। মুখ্য কর্তা, প্রযোজ্য কর্তা, প্রযোজক কর্তা, আর ব্যতিহার কর্তা। আর আদার্সে আছে সমধাতুজ কর্তা ও উক্ত কর্তা। তো এবার আসছে আমাদের কর্তৃকারকের ভিতরে একটি ভাগ, মুখ্য কর্তা কাকে বলে? মুখ্য কর্তা যার কাজ সে নিজে করে। মুখ্য কর্তাকে যার কাজ সে নিজে করে। যেমন মেয়েরা ফুল তোলে। মেয়েরা মেয়েরা করতি, কে ফুল তোলে? মেয়েরা, নিজেদের কাজ নিজেই করছে। তো মেয়েরা ফুল তোলে, তাহলে এটা কি মুখ্য কর্তার একটি উদাহরণ। নেক্সট প্রযোজক কর্তা। বাক্যে উপস্থিত কর্তা যখন, মানে বাক্যে উপস্থিত কর্তা যখন অন্যকে দিয়ে কোনো কাজ করিয়ে নেয়। যেমন শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন, আহ মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এগুলো বাক্যে কর্তা যখন অন্য কাউকে দিয়ে কাজ করায়। যেমন শিক্ষক
ছাত্রদের পড়াচ্ছেন। শিক্ষকের তলায় রাখ। কে পড়াচ্ছেন? শিক্ষক পড়াচ্ছেন। কাদের পড়াচ্ছেন? ছাত্রদের পড়াচ্ছেন। অন্য, নিজে তো পড়ছেন না শিক্ষক, অন্যদের পড়াচ্ছেন। তাহলে ছাত্রদের পড়াচ্ছেন, তাহলে ছাত্ররা তার কাজ করছে মানে পড়ছে। যেমন আরেকটা উদাহরণ, মা শিশুকে দাঁত দেখাচ্ছেন। তাহলে কি, মা কাকে দাঁত দেখাচ্ছেন? শিশুকে। শিশু, শিশু দাঁত দেখছে। এটাও প্রযোজকতার একটি উদাহরণ। নেক্সট, প্রযোজ্যকর্তা। বাক্যে উপস্থিত আহ কোন কর্তা, মানে যাকে দিয়ে কাজ করায়, মানে যে অন্যের প্রভাবে কাজ করে, তাকে বলা হয় প্রযোজ্যকর্তা। মানে যে অন্যের প্রভাবে কাজ করে। যেমন শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন। ছাত্রদের তলায় দাগ। কে পড়াচ্ছে? শিক্ষক। শিক্ষক তো কাজ করিয়ে নিচ্ছে ছাত্রদের দিয়ে। তাহলে আহ তাহলে ছাত্র কি? প্রযোজ্যকর্তা। আর শিক্ষক কি? প্রয়োজককর্তা। এটা হতে পারে আমরা তাকে দিয়ে রান্না করিয়ে নিলাম, রাঁধুনিকে দিয়ে রান্না করিয়ে নিলাম, এটাও হতে পারে। আমরা রাঁধুনি। 4 নম্বর ভাগ, ব্যক্তি আর কর্তা। যখন একটি বাক্যে দুটো কর্তা থাকে, কর্তা থাকে, যেমন রাজায় রাজায় যুদ্ধ হয়, বাঘে গরুতে একই ঘাটে জল খেত, বা একই ঘাটে জল খায়, ইত্যাদি। আদার্সে সমধাতুজ কর্তা। যখন কর্মকর্তা একই ধাতু থেকে উৎপন্ন হবে, তখন তাকে আমরা কি বলবো? সমধাতুজ কর্তা। যেমন খেলোয়াড়রা ভালো খেলছে। এখানে একই ধাতু খেল থেকে উৎপন্ন হচ্ছে। নেক্সট, উক্তকর্তা। কর্তৃবাচ্যের কর্তায় শূন্য বিভক্তি থাকবে, তাকে বলা হয় উক্তকর্তা। নেক্সট, নিরপেক্ষ কর্তা। এটা একটা ছিল, উপবিভাগের মধ্যেই পড়ে, কিন্তু বেশি ইম্পর্টেন্ট নয় নিরপেক্ষ কর্তা। আহ বাক্যে সমাপিকা ক্রিয়া ও অসমাপিকা ক্রিয়া উভয় থাকলেই
অসমাপিকা ক্রিয়া সরি হ্যাঁ অসমাপিকা ক্রিয়ার কর্তাকে বলে নিরপেক্ষ কর্তা। তো কর্তা এখানেই শেষ, মানে কর্তৃকারক এখানেই শেষ। এরপরে আমরা যাব কর্মকারকে। কর্তা যখন বাক্যের মধ্যে আহ কোনো কিছুকে কেন্দ্র করে কাজ করে, মানে ক্রিয়া সম্পাদন করে, তাকে বলা হয় কর্মকারক। কর্মকারক যেমন রতনে রতন চেনে, রতনে কি চেনে? রতন চেনে। বাক্যে কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে, ঠিক আছে? যেমন বুলবুলিতে ধান খেয়েছে। কি খেয়েছে? ধান খেয়েছে। কি দিয়ে কোশ্চেন করছি? কি। এর কয়েকটি বৈশিষ্ট্য হলো কর্মকারক বলে যে কর্মকারকের কোনো কাজ থাকে না, এটা একটা কথা আছে। ইম্পর্টেন্ট পরীক্ষায় দিয়েও দিতে পারে। কর্তা যাকে আশ্রয় করে কর্মকারককে কি দিয়ে প্রশ্ন করা হয়? কর্মকারকের একটি ভাগকে আমরা পড়ব সমধাতুজ কর্ম। কর্তা ও কর্ম একই ধাতু থেকে নিষ্পন্ন বা প্রকাশ করলে তাকে বলা হয়। যেমন রতনে রতন চেনে। তো এবার আমরা দেখবো কর্মের বিচ্ছা কাকে বলা হয়। বিচ্ছা কথার অর্থ হলো পুনরাবৃত্তি। তো বিচ্ছা কথার অর্থ হলো পুনরাবৃত্তি, মানে বারবার কর্ম ব্যবহৃত হলে। যেমন যা যা বলেছি এনেছো তো। আমাদের নেক্সট টপিক হলো করণকারক। করণকারক বলতে বোঝায় বাক্যে কর্তা যে পদকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে তাকে বলা হয় করণকারক। যেমন টাকা কিনা হয়, মানে টাকা দিয়ে কিনা হয়। তো যেমন মানে লিখি বাক্যে কর্তা যাকে যে পদকে আশ্রয় করে সম্পাদন করে। যেমন টাকায় কিনা হয়, মানে টাকা দিয়ে কিনা হয়। দিয়ে আসছে কারণ
আমরা করণকে আমরা চিহ্নিত করবো করণ কারককে। তো একটি আরেকটি পাঠ হলো লক্ষ্যার্থ কোন লক্ষণ থেকে বা লক্ষণ দিয়ে চেনা যায়, যেমন জটায় চেনা যায় সাধু। তো এরও একটা আসতে পারে সমধাতুজ করণ কাকে বলা হয়। করণ 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 এবং ক্রিয়া যদি একই পদ থেকে উৎপন্ন, একই ধাতু থেকে উৎপন্ন হয়, তাহলে তাকে বলা হয় সমধাতুজ করণ। নেক্সট, তো তো সমধাতুজ করণ, সমধাতুজ ক্রিয়া, সমধাতুজ কর্ম, এগুলো খুবই ইম্পর্টেন্ট। যদি করতে পারো তো পরীক্ষা আসতে পারে এগুলো। যদি তোমরা চাও তো একটু ভালো করে পড়ে নিও ওগুলো। নেক্সট টপিক হলো, তো আমাদের নেক্সট টপিক হলো নিমিত্তকারক কাকে বলা হয়। নিমিত্তকারক হলো বাক্যে ক্রিয়া যখন কর্তার জন্য ইচ্ছা প্রকাশ করে তাকে বলা হয় নিমিত্তকারক। জন্য, এটিকে চেনার উপায় কি, জন্য থাকবে, জন্য থাকবে। তো এটাকে বাক্যে ক্রিয়া কর্তার জন্য ইচ্ছা প্রকাশ করলে তাকে আমরা বলি নিমিত্ত কারক। যেমন সুখে লাগিয়া বাঁধিনু ঘর, লাগে মানে জন্য, সুখে লাগিয়া বাঁধিনু মানে সুখের জন্য ঘর বাঁধলাম, সে দেশের জন্য প্রাণ দিয়েছিল। যেহেতু জন্য আছে তাই জন্য এটা হবে নিমিত্ত কারক। এবার আমাদের নেক্সট টপিক হলো অপাদান কারক। অপাদান কারক বলতে বোঝায় বাক্যের মধ্যে যা থেকে নিঃসরণ, অপসারণ, বিশ্লিষ্ট, বিচ্ছিন্ন উৎপাদন হওয়া বোঝায় এবং সেটি নামপদের সাথে ক্রিয়া সম্পন্ন করে বা সমবেত ক্রিয়ার সাথে যে নামপদের যে সম্পর্ক তৈরি করে সেটাকেই বলা হয় অপাদান কারক। তো অপাদান কারককে আমরা দুই ভাগে ভাগ করে থাকি। এক হলো স্থানবাচক অপাদান কারক, একটা হলো কালবাচক অপাদান কারক। স্থানবাচক অপাদান কারক বলতে বোঝায় কোনো একটা পার্টিকুলার জায়গার নাম বলে দেবে এবং যদি সেখান থেকে বোঝা যায় যে সেখান থেকে কিছু একটা হচ্ছে বা সেখান থেকে যেমন হাওড়া থেকে ট্রেন ছাড়ছে থেকে বোঝাচ্ছে, সেহেতু এটা অপাদান কারক। আর কালবাচক বলতে সে কখন থেকে অপেক্ষা করছে, থেকে বোঝাচ্ছে, সেই জন্য সেটা হচ্ছে কালবাচক অপাদান কারক। অপাদান কারক বলতে কি বোঝায়, বাক্যের মধ্যে যা থেকে বিচ্ছিন্ন, বিশ্লিষ্ট, উৎপাদন, নিঃসরণ বোঝানো হয় তার সাথে নামপদের সম্পর্ক। আমাদের নেক্সট হলো এটিকে দুই ভাগে ভাগ করা যায়। এই উদাহরণ হলো একটি দুধ থেকে দই হয়, এটিকে দুই ভাগে ভাগ করা যায়। স্থানবাচক অপাদান, কালবাচক অপাদান। যেমন হাওড়া থেকে
ট্রেনটি ছাড়লো। কোথা থেকে? হাওড়া থেকে। আর কাগজক সে কখন থেকে অপেক্ষা করছে। থেকে এটা সময় বলতে সময় বোঝাবে, কালবাচক মানে সময়, আর এটার একটি বৈশিষ্ট্য হলো স্থান বোঝাবে। কেউ হয়তো এটিকে ভুল করে ফেলে অধিকরণ হিসেবে, কিন্তু থেকে যেহেতু আছে সেহেতু এটি হবে অপাদান কারক। নেক্সট টপিক হলো অধিকরণ কারক। অধিকরণ কারক বলতে বোঝায় কোন বাক্যের মধ্যে কোনো স্থান, বিষয় বা সময়কে কেন্দ্র করে যখন ক্রিয়া সম্পাদন হয়, সেই ক্রিয়ার সাথে সেই ক্রিয়ার সাথে নামপদের যে সম্পর্ক তাকে বলা হয় অধিকরণ কারক। যেমন স্থান, বিষয় কিংবা সময়কে কেন্দ্র করে যে ক্রিয়া সম্পাদন হয় তার সাথে নামপদের যে সম্পর্ক। যেমন শরৎকালে কাশফুল ফোটে। এটিকে আবার 3 ভাগে ভাগ করা যায়। স্থানাধিকরণ, কালাধিকরণ ও বিষয়াধিকরণ। বিষয় বলতে কোনো বিষয়কে বোঝানো হবে, কাল বলতে কোনো সময়কে বোঝানো হবে, আর স্থান বলতে কোনো জায়গাকে বোঝানো হবে। যেমন হাওড়া থেকে ট্রেনটি ছাড়লো, আমি দুপুর 2টায় বেরোবো, তুমি অঙ্কে কাঁচা। অধিকরণ কারকটা একটু বেশি ইম্পর্টেন্ট, এটা তোমরা ভালো করে দেখেছো, এবং সমধাতুজ কর্তা, সমধাতুজ কর্ম এগুলো তোমরা ভালো করে দেখেছো। তো আজকে এই পর্যন্তই। দেখাচ্ছি পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিওগুলিতে আমি পড়াবো অকারক, তারপর একটা সমাস, এইভাবে চলতে থাকবে। এবং তোমরা যদি সেই ভিডিওগুলি পেতে চাও, আমাদের যে ইউটিউব চ্যানেল শরীফুল ক্লাসরুম সেটিকে সাবস্ক্রাইব করে দিও। এবং যদি এই কারকের পিডিএফ চাই যদি, তাহলে কমেন্টে লিখে দিও পিডিএফ বলে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।